এ নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। এ নীল। আমার খিদা লাগছে, বউ কিছু রান্না করে দাও। আমি রান্না করতে পারবো না। আপনার বাসায় অনেক কাজের লোক আছে, তাদের গিয়ে বলেন। আর আমি আপনার বউ না। আপনার মতন ধর্ষকের মুখে বউ ডাকটা মানায় না। রান্না তো তোমাকেই করতে হবে, আর নিজের বউয়ের উপর অধিকার খাটানো ধর্ষণ করা না। আমি আপনার বউ না, আপনি প্রতারণা করে আমাকে বিয়ে করেছেন। ভালোবাসি বলেই তো এসব করছি। এখন না বুঝলেও একদিন তুমি বুঝবে আমার ভালোবাসা। এখন এসব বাদ দিয়ে বলো, তুমি আমার জন্য রান্না করবে নাকি আমি তোমাকে কিছু করব? জান্নাত আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। কারণ এই বজ্জাত লোকরাই কোনো বিশ্বাস নেই, কখন কি করে বসে কে জানে। এসব ভাবতে ভাবতেই রান্নাঘরে চলে আসলো জান্নাত। রান্নাঘরে এসে জান্নাত দেখলো আগে থেকে দুইজন মেয়ে রান্নাঘরে ছিল। তাদের পরিচয় পাবো শেষ করে নীলের সকালের নাস্তা বানিয়ে আবার জান্নাত রুমে গেল। নীল নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেল। বিকালে বাসায় আসে। রাতের খাবার খেয়ে নীল বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে জান্নাত এসে শুয়ে পড়ে। আজকেও নীল জান্নাতকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু আজকে আর জান্নাত কিছু বলছে না, শুধু নীরবে কান্না করছে আর ভাবছে। গ্রাম থেকে এসে কলেজে ভর্তি হয় সে। বাসা থেকে একটা মোবাইলও তাকে দেওয়া হয়। বেশ ভালোই দিন কাটছিল তার। আসিফের সাথে সারাত ফোনে কথা বলে। মাঝে মাঝে আসিফের ঢাকা আসলে দেখা করত। তাদের সম্পর্কের কথা শুধু আসিফের বাসায় সবাই জানত। আগে যখন জান্নাত আসিফদের বাসায় যেত, তখন আসিফের মা নিজের হাতে জান্নাতকে খাইয়ে দিত। যখন আসিফের বাসায় সবাই তাকে বৌমা বলে ডাকত, তখন জান্নাতের খুব লজ্জা লাগতো। নীল ইন্টার পরীক্ষা শেষ করে বাবা মায়ের থেকে এসেছে বেড়াতে। অনেক ভালোই দিন কাটছিল, কিন্তু সারাক্ষণ জান্নাতের কথা ভেবে নীল অনেক কষ্ট পেত। একদিন নীলের বাবার ম্যানেজারের মেয়ের বিয়েতে যায় নীল, যেখানে সে আবার জান্নাতকে দেখে। অনেক খুশি হয়ে যায় সেদিন। যতক্ষণ সে বিয়েতে ছিল শুধু জান্নাতকেই দেখেছে। একদিন সকালে নীলের অনেক মন খারাপ ছিল। নীলের বাবা তাকে জিজ্ঞেস করলো, নীল মন খারাপ তোমার? না আব্বু, এমনি ভালো লাগতেছে না। নীলের বাবা বলল, আমি আর তোমার আম্মু অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? না আব্বু, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। নীলের আম্মু তখন বলেছিল, আচ্ছা তাহলে তুই বাসায় থাক, কিছু প্রয়োজন হলে জেরিনকে ডেকে নিস। জেরিন তাদের বাসায় কাজ করে। আচ্ছা আম্মু। রাস্তা থেকে নীলের আব্বু আম্মু বেরিয়ে পড়লো, আর নীল গিয়ে বিছানা শুয়ে পড়লো। একটু পরেই ঘুমিয়ে গেল। হঠাৎ ফোনে রিংটোন শব্দে নীলের ঘুম ভেঙে গেল। দেখে তার আব্বুর নাম্বার থেকে ফোন আসছে। হ্যালো আব্বু। এই ফোনের মালিকও একটি ভদ্র মহিলা। দুজনই কার অ্যাক্সিডেন্ট করেছে, যাদের ঢাকা সিটি হসপিটালে নিয়ে আসা হয়েছে। আপনি যদি তাদের কিছু হন তাহলে একটু হাসপাতালে আসেন। এই কথাগুলো শুনে নীল থমকে গেছে। সবকিছু কেমন জানি ঘোরে মনে হতে লাগলো তার কাছে। আস্তে আস্তে নিজেকে ঠিক করে ড্রাইভারকে নিয়ে সিটি হাসপাতালে গেল। গিয়ে যা শুনল তার জন্য একটুও প্রস্তুত ছিল না নীল। তার বাবা মা নাকি আর দুনিয়ায় নেই। তাদের লাশ যখন নীলের সামনে আনা হলো, নীল তাদের দেখে আর নিজেকে ঠিক রাখতে পারে না পেরে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন দেখলো নীলের দাদু নীলের মাথার পাশে বসে আছে। নীল ওর দাদুকে জড়িয়ে ধরে জোরে কান্না শুরু করে দিল। দাদু, আমার আব্বু আমরে এনে দাও। আজকে পর্যন্ত তোমার কাছে যা চাইছি সব দিচ্ছ। ওই দাদু, আমার আব্বু আম্মু নাকি আমার সাথে আর কথা বলবে না। আর দাদু, তুমি কিছু বলছো না কেন? দাদু, আমি এতিম হয়ে গেলাম। অনেক জোরে জোরে কান্না করতে করতে কথাগুলো বলল নীল। নীলের দাদু কিছু বলছে না, শুধু নাতিকে জড়ে ধরে কান্নাই করছে। তাদের লাশ দাফন করা হলো নীলের দাদির কবরের পাশেই। এভাবে কেটে গেল অনেক দিন। নীলের দাদু নীলকে অনেক বুঝিয়ে তাদের অফিসে যেতে নীলকে রাজি করলো। আজকে নীলের প্রথম দিন অফিসের। নতুন বস অফিসে আসছে, তাই ফুলের তোড়া নিয়ে স্বাগতম জানাচ্ছে অফিসের কর্মচারীরা। হঠাৎ একজনকে দেখে নীল থমকে যায়। 30-এর বেশি। নীলের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে জান্নাত নীলের বুকের উপর শুয়ে আছে। নীল জান্নাতের মাথাটা আর জড়িয়ে ধরা হাতটা আস্তে করে সরিয়ে উঠে ব্যালকনিতে গেল। গিয়ে গ্রিলটাকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে নির্জন এই শহরটা দেখছে। রাত হলে এই শহর একদম নিশ্চুপ হয়ে যায়। শুধু ভেসে আসে 2-একটা কুকুরের ডাক আর নাইট গার্ডসদের হুঁশিয়ারির শব্দ। নীলের সামনে সোডিয়ামের নাইটগুলো দেখে আকাশ পানে তাকায়। তাকিয়ে ভাবছে মনে মনে, আমি সত্যি স্বার্থপর জান্নাত। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি সত্যি স্বার্থপর হয়ে উঠেছিলাম। তোমার সাথে আমার বিয়ে না হলেও আমি কখনোই
আসিফকে তোমার জীবনে আসতে দিতাম না, ঠিকই তোমাকে আমার করেই ছাড়তাম, কারণ আমি তোমাদের স্বার্থপর। সেদিন আমি সব কিছুই করেছিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য। আমার সবটা দিয়ে তোমাকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একটা সময় আমি ভেবেছিলাম তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু প্রথম যেদিন অফিসে গেলাম, গিয়ে তোমার বাবাকে দেখে আবার তোমাকে পাবার নেশা আগলে ধরেছিল আমাকে। তখন জানতে পারি তোমার বাবা আমাদের অফিসের একটা বড় পোস্ট আছে। আস্তে আস্তে তোমার বাবার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। মাঝে মাঝে তোমাদের বাসায়ও যেতাম নানা বাহানায়, তোমার বাবার সাথে শুধু তোমাকে এক নজর দেখার জন্য। আর হঠাৎ করেই তোমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। আর সেদিনই তোমার ছোট ভাই কিডন্যাপ হয়ে যায়, আর মুক্তি করার জন্য কিডন্যাপার অনেক টাকা মুক্তি পৌঁছেছিল। আর সেদিনই ভাগ্য পুরোপুরি আমার সাথে হয়েছিল। তাই তো তোমার কাছেও আমি ছাড়া কোনো চয়েস ছিল না। আমি টাকাগুলো দিয়ে তোমাকে বিয়ে করি আর তোমাকে পুরোপুরি নীলের করে ফেলি। হ্যাঁ, তুমি নীলেরই আছো। তোমার বাসায় আসিফের কথা কেউ জানতো না, আর তুমিও তোমার বাবাকে অসুস্থ আর ভাইয়ের এই অবস্থা দেখে আর বলতে পারলে না আসিফের কথা, যার জন্য তোমাকে নিজের করে পেতে বেশি কষ্ট হয়নি। নীল স্বার্থপর তোমার জন্য ছিল, আছে আর থাকবে। তুমি কখনোই আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। তুমি যেখানেই যাবে আমি তোমাকে খুঁজে বের করবোই, ঠিকই আমার কাছে নিয়ে আসবোই। তোমাকে পাবার জন্য সব কিছু করতে পারি। আর কিছু না ভেবে নীল রুমে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ জান্নাতের ঘুমন্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে থেকে আবার ঘুমিয়ে পড়ল নীল। পর্দাটা বাতাসে কেঁপে উঠে এক চিলকে ভোরের আলো চোখে এসে পড়ায় ঘুমটা ছুটে গেল জান্নাতে। পাশ ফিরতেই গিয়ে এক দিলেও নড়তে পারল না বেচারি। পিছন থেকে ওর কোমর পেঁচিয়ে একেবারে বুকের সাথে পিঠ থেকে জড়িয়ে রেখেছে দুটো হাত। জান্নাতের নাড়াচাড়ার হাতের বাঁধনটা একটু আলগা হতেই মানুষটার মুখের দিকে তাকালো জান্নাত। ভারী পর্দা ঢাকা রুমের মৃদু আলোতে মানুষটার মুখটা ভালো করে দেখতে পাচ্ছিল জান্নাত। বাতাসে জোরে একটু কেঁপে কেঁপে পর্দাটা সরে যেতেই নীলের চেহারাটা পুরোপুরি দেখতে পেল জান্নাত। নীলকে কখনো ঠিক মতো দেখেনি জান্নাত, আর এত কাছ থেকে কখনো দেখা হয়নি। আচ্ছা, মেয়েরা যদি মায়াবতী তাহলে ছেলেরা কি মায়াবতা? যদি ছেলেরা মায়াবতা হতো তাহলে নীল অনেকটাই মায়াবতা। নীলকে ঘুমন্ত অবস্থায় একদম নিষ্পাপ লাগে। নীলের এই নিষ্পাপ চেহারা দেখে জান্নাতে ভাবতেই কষ্ট হচ্ছে যে এই ছেলেটি তার জীবনের সকল সুখ নষ্ট করে দিয়েছে, তার ভালোবাসার মানুষকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য। আলতো করে নীলের ঘুমন্ত মুখে হাত রেখে মানুষটাকে দেখাচ্ছে জান্নাত। মানুষটা ঠিক মতো যে খাওয়া দাওয়া করছে না সেটা তার চোখে মুখে ক্লান্তি দেখেই টের পাচ্ছে জান্নাত। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ অনেকটাই বড়। জান্নাত সরে যেতে নীলের ভ্রু জোড়া কুঁচকে যায়, আর জান্নাত প্রায় সাথে সাথেই টের পেল নীলের হাত জোড়া শক্ত করে জান্নাতকে বুকে জড়িয়ে নিয়েছে। জান্নাত আর কিছু না ভেবে নীলের বুকে চুপ করে শুয়ে চোখ বোঝালো। মানুষটাকে এখন আর জাগাতে ইচ্ছে করছে না জান্নাতের, তবে কেন জানি অনেক ভালো লাগছে আজকে এই লোকটার বুকে শুয়ে থাকতে। আজকে অনেকক্ষণ ঘুমালো জান্নাত, ঘুমটা যেন কাটতেই চাইছে না চোখ থেকে। এই আদৌ ঘুমেও জান্নাত নীলের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে বারবার। নীল এক হাতে জান্নাতের কোপর নিচে ধরে, অন্য হাতে জান্নাতের মুখটা তুলে ধরে সারা মুখ পাগলের মতো চুমে ভরিয়ে দিল, শক্ত করে বুকে চেপে ধরল। জান্নাত কোনো মতে চোখ খুলতেই দেখলো নীল অপলক ওকেই দেখছে। জান্নাত নীলের ঘোর লাগা চাহনিটা দেখে একটু কেঁপে উঠে নীলের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। কি করছেনটা কি? সরুন। কিচ্ছু করছি না গো, আমার বউটাকে দেখছি। কে বউ? আমি কোনো ধর্ষকের বউ না। আপনি প্রতারণা করে আমাকে নিজের কাছে এনেছেন। আমারও কিছু করার ছিল না। আপনি দুর্বলতার সুযোগ নিয়ে বিয়ে করেছেন আমাকে। জান্নাত, সরি তো বউটা, আমি ধর্ষক প্রতারক যাই হই, এখন তুমি আমার বউ, এটাই বাস্তব। আর হ্যাঁ, দুর্বলতার সুযোগ না নিলে তো কখনো তোমাকে নিজের করে পেতাম না। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি সব করতে পারি। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার সম্মান নষ্ট করলে কি তাকে নিজের করে পাওয়া যায়? ওই মেম সাহেব, সরি তো। না সরি, আমাকে আমার সেই মানুষটাকে ফিরিয়ে দিতে পারবে যাকে আমি পাগলের মতো ভালোবেসেছি, যাকে ছাড়া আমি নিজেকেও কল্পনা করতে পারি না। আপনার সরি কি আমাকে সুখ ফিরিয়ে দেবে? আপনি যা কিছুই মনে করেন, আমি আমার আসিফের কাছে যাবই। আমি নিজের থেকেই বেশি আসিফকে ভালোবাসি, আর আমি আসিফের কাছে গেলেই খুশি হব। তুমি যার কাছেই যাও আমি তোমাকে ঠিক আমার কাছে নিয়ে আসবো মেম সাহেব। যে থাকতে চায় না তাকে জোর করে কখনোই আটকিয়ে রাখা যায় না।
হয়তো বন্দি করে রাখা যায় কিছুদিন, কিন্তু একদিন ঠিকই সে চলে যাবে। আমিও একদিন চলে যাব আপনার কাছ থেকে অনেক দূরে, আমার আসিফের কাছে। আমার বুকে মাথা রেখে বলছো অন্য আরেকজনকে ভালোবাসো? সরুন আপনি আমার কাছ থেকে, ছাড়ুন আমাকে। আমার বুকে যখন মাথা রেখেছিলে তখন আমি কিছু বলেছি? তো এখন কেন আমি জড়িয়ে ধরেছি বলে এমন করছো? ছাড়তে বলেছি আমি। বাহ, ছাড়বো কেন? ধরেছি কি ছাড়ার জন্য? সরুন, একদম ধরবেন না আমাকে, আর অধিকার ফলাতে আসবেন না একদম। তাই? আচ্ছা, তুমি আসিফের কাছে যেতে চাও না? তোমাকে মুক্তি দিয়ে দেবো, কিন্তু এখন একটু আদর করতে দাও। বলে নীল এক হাত দিয়ে জান্নাতের কোমর পেঁচিয়ে জান্নাতকে আরো নিজের কাছে টেনে এনে জান্নাত থেকে আরো কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলো। জান্নাত সরে আসার চেষ্টা করতেই জান্নাত ঠোঁটটা আলতো করে কামড়ে ধরে রইল নীল। বেশ অনেকক্ষণ ছোটার জন্য ছটপট করছে, শেষে জান্নাতও নীলের মাঝে হারিয়ে গেল। নীলের নীল ভালোবাসায় নীল হেসে জান্নাতের মুখটা দুহাতে তুলে ধরলো কপালে, চোখে মুখে আলতো আলতো ঠোঁট ছুঁয়ে দিল। জান্নাত কিছুই বলছে না আর নীল জান্নাতকে টেনে নিজের উপর নিয়ে ভালোবাসে মেতে উঠল। একেবারে নিজের বুকের আগলে রাখলো সে জান্নাতকে। জান্নাতও নীলের বুকে একদম বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ল। বেলা 12টার দিকে ঘুমটা ভাঙলে প্রায় লাফিয়ে বিছানায় উঠে বসলো জান্নাত। চারপাশে তাকিয়ে নীলকে দেখতে পেল না। বারান্দার দরজাটা বন্ধ করা, আর বাদবাকি সবই রাতের যেমন ছিল তেমনই আছে। জান্নাত একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে মুখ মুছতে মুছতে চিন্তায় মগ্ন জান্নাত। আচ্ছা, মানুষটা কি সত্যি আমাকে মুক্তি দিয়ে দেবে? আসিফ কি আমাকে মেনে নেবে? এসব ভাবতে ভাবতেই গালিকার ঠোঁটের স্পর্শে একটু কেঁপে ওঠে। পাশে ফিরে নীলকে দেখতে পেল জান্নাত। নীল কিছু একটা বেডসাইড টেবিলের উপর রেখে জান্নাতের কোমর পেঁচিয়ে মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কি সমস্যা আপনার?